আচ্ছা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়, যেটা আমরা মহাকর্ষ বিকর্ষ নামে জানি। আচ্ছা, এই অধ্যায় শুরুর আগে আমাদের জানতে হবে যে দুইটা বস্তুর ভিতর যে আকর্ষণ বলটা কাজ করে সেটা কি হিসেবে কাজ করে। আমরা ধরি এই হলো আমাদের দুইটা বস্তু। এখানে প্রথম বস্তুটাকে আমি 1 নাম্বার হিসেবে কাউন্ট করলাম আর দ্বিতীয়টাকে 2। প্রথমটার ভর আমি ধরলাম m1, দ্বিতীয়টার ভর হলো m2 এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব, এই মধ্যবর্তী দূরত্বটাকে r হিসেবে কাউন্ট করলাম। এখন নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে আমরা জানি কি ওদের ভিতর যে আকর্ষণ বলটা কাজ করবে সেটা কি F = g × m1 m2 ডিভাইডেড বাই r²। এখন এখানে m1 m2 তো ওদের ভর আর r তো ওদের মধ্যবর্তী দূরত্ব, তাহলে জিটা কি? জিটা হচ্ছে ওদের ভিতর মহাকর্ষীয় যে ধ্রুবক, সেটা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, সেটার মান হচ্ছে 6.67 × 10⁻11। এটার একক কি? একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। আচ্ছা, তাহলে এটার একক, এটার কি নাম কি বললাম? এটার নাম হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক বা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। আচ্ছা, এখানে আমাদের যে সূত্রটা লিখলাম, এই সূত্রটা নিশ্চয়ই কিছু বৈশিষ্ট্য থাকবে। এই বৈশিষ্ট্যের ভিতর কি কি আছে? প্রথম বৈশিষ্ট্য বলতে পারি কি, আমাদের এই সূত্রটা হলো বিন্দু ভরের জন্য কাজ করে। বিন্দু ভরের জন্য প্রযোজ্য। তাহলে বিন্দু ভরটা আগে বুঝতে হবে যে বিন্দু ভরটা কি। এখন আমাদের যেই গ্রহ নক্ষত্র রয়েছে, ধরলাম যে এটা হলো আমাদের পৃথিবী আর এটা হলো আমাদের এখানে রয়েছে সূর্য। এখন পৃথিবী আর সূর্য তো অনেক বড় বড় ভর, তাহলে এটাকে আমি বিন্দু ভর হিসেবে কাউন্ট করবো কিভাবে? এখন এটা একটা রিলেটিভ জিনিস বা আপেক্ষিক জিনিস। এখন ওদের মধ্যবর্তী দূরত্বটাও তো আমার কাউন্ট করতে হইতেছে। একজন রয়েছে এইখানে, আরেকজন রয়েছে এইখানে, এদের মধ্যবর্তী দূরত্বটাও তো অনেক হিউজ পরিমাণ একটা ডিস্টেন্স। সেই ডিস্টেন্সের সাপেক্ষে আমরা বলতেছি কি এটা হচ্ছে আর এই দুইটা হচ্ছে আমাদের একটা বিন্দু ভরের মতো কাজ করতেছে। সেখানে আমাদের এই যে এই সূত্রটা কাজে লাগাতে পারতেছি। আচ্ছা, তাহলে প্রথমটা গেল। এরপর দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে কি বলতে পারি? দ্বিতীয় কন্ডিশনের ক্ষেত্রে বলতে পারি কি যে এটা হচ্ছে একটা কেন্দ্রিক বল। কেন্দ্রিক বল বলতে কি বুঝাইছে? কেন্দ্রিক বল বলতে বুঝাইছে কি যে ওদের ভিতরে যে আকর্ষণ বলটা কাজ করতেছে, সেই আকর্ষণ বলটা সর্বদা ওদের কেন্দ্র থেকে কেন্দ্র বরাবর কাজ করবে, মানে ওদের এই সরলরেখাটা বরাবরই কাজ করবে। আমি কখনো বলবো না যে এই বরাবর কাজ করতেছে ওদের আকর্ষণ বলটা, কখনোই বলবো না যে এই বরাবর কাজ করতেছে। ওদের কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত যেই রেখাটা টানা যাবে সেই রেখা বরাবর ওদের এই বলটা কাজ করবে। আচ্ছা, তারপর 3 নাম্বার কন্ডিশন আমরা কি বলতে পারি? 3 নাম্বার কন্ডিশনে বলতে পারি কি যে ওদের ভিতর আমরা যে দূরত্বটা নিতেছি, সেই দূরত্বটা সর্বদা ওদের ভরকেন্দ্র থেকে ভরকেন্দ্র দূরত্ব নিব। ভরকেন্দ্র থেকে ভরকেন্দ্রের দূরত্ব, অর্থাৎ এখানে যে দূরত্বটা আমরা আর নিছি সেটা হচ্ছে আমাদের এখানে যদি এটাকে একটা গোলক হিসেবে কাউন্ট করি, ওর গোলকের কেন্দ্র থেকে, কারণ গোলকের ভরকেন্দ্র তো ওর কেন্দ্রে থাকে আর এই গোলকের ভরকেন্দ্রে, তাহলে এই দুইটা গোলকের ভরকেন্দ্র থেকে ভরকেন্দ্র পর্যন্ত আমি দূরত্ব নিয়ে কাজ করছি। তেমনই যদি ত্রিভুজ হইতো, তাহলে ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি নেই? ত্রিভুজের ক্ষেত্রে ওর মধ্যমাত্রায় যে ছেদবিন্দু থাকে, সেই মধ্যমাত্রায় ছেদবিন্দু যেখানে আছে সেটা হচ্ছে ওর ভরকেন্দ্র। চতুর্ভুজের ক্ষেত্রে ওই কর্ণদ্বয়ের ছেদবিন্দু, ওগুলো হচ্ছে যে ওর একটা ভরকেন্দ্র। আচ্ছা, তারপর চতুর্থ কন্ডিশন আমি কি বলতে পারি? চতুর্থ কন্ডিশনে বলতে পারি কি যে ওরা যেই মাধ্যমে রয়েছে সেই মাধ্যমের উপর ওদের আকর্ষণ বলটা কখনো নির্ভর করে না, অর্থাৎ ওরা হচ্ছে মাধ্যম নিরপেক্ষ। মাধ্যম নিরপেক্ষ। এখন এটা বলার কারণ কি? এটা বলার কারণ হচ্ছে আমি যদি দুইটা বলকে, মনে করো এই দুইটা বল, এই বলকে আমি নিয়ে সমুদ্রের নিচে চলে গেলাম, সমুদ্রের নিচেও ওদের ভিতর যে আকর্ষণ বলটা কাজ করবে, আমি যদি এটা বাতাসের ভিতরে রাখি, মনে করো এটা ছিল আমার ওয়াটার, পানির মধ্যে, আর এটা ছিল হলো বাতাসের ভিতর, তাহলে এই দুই ক্ষেত্রে আমি দেখবো কি ওদের ভিতর যেই গ্র্যাভিটেশনাল ফোর্সটা কাজ করতেছে, গ্র্যাভিটেশনাল ফোর্স দুই ক্ষেত্রেই সমান, অর্থাৎ তার জন্য বলছি যে মাধ্যম নিরপেক্ষ। এখন এই মাধ্যমের ব্যাপারটা কখন কাউন্ট করতে হয় এটা আমরা একটু শুনে রাখি, যে এটা হলো আমাদের কাউন্ট করতে হয় যখন দেখবো যে স্থির তড়িতের ক্ষেত্রে আমাদের দুইটা চার্জগ্রস্ত বস্তুর ভিতর যে আকর্ষণ বলটা কাজ করে অথবা বিকর্ষণ, ওই ক্ষেত্রে আবার বিকর্ষণ আসবে। আকর্ষণ বিকর্ষণ যেটাই কাজ করে সেটা আবার মাধ্যমের উপর নির্ভর করে। আচ্ছা, তাহলে এখানে তো পঞ্চম আরেকটা কন্ডিশনে বলা যায় কি এটা সর্বদা আকর্ষণধর্মী। সর্বদা আকর্ষণধর্মী বলতে কি বুঝাইলাম? সর্বদা আকর্ষণধর্মী বলতে বুঝাইলাম যে মহাকর্ষ বলটা সর্বদা দুইটা বস্তুর ভিতর আকর্ষণ হিসেবে কাজ করবে, কখনো বিকর্ষণ হিসেবে কাজ করবে না। তাহলে বিকর্ষণ কখন দেখা যায়? বিকর্ষণ দেখা যায় হলো আমরা যে স্থির তড়িতের ক্ষেত্রে যে জিনিসটা বললাম, যে আমরা অনেকেই হয়তো জানি যে সমধর্মী চার্জ, অর্থাৎ পজিটিভ পজিটিভ অথবা নেগেটিভ নেগেটিভ, পরস্পরকে কি করবে? পরস্পর একজন আরেকজনকে দূরে ঠেলে দিবে বা বিকর্ষণ করবে। আবার বিপরীতধর্মী চার্জ পরস্পরকে কি করবে? বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করবে। আচ্ছা, কিন্তু আমাদের মহাকর্ষ ক্ষেত্রে কি পাবো? মহাকর্ষ ক্ষেত্রে সবগুলি আমি পাবো যে সবসময় আমি আকর্ষণধর্মী বলটা আমি পাবো। আচ্ছা,
এখন এখানে আরেকটা সূত্র, আরেকটা কন্ডিশন কি বলা যায়, আরেকটা কন্ডিশন বলা যায় কি, নিউটনের তৃতীয় সূত্র অনুসারে তো আমরা অনেকেই জানি তৃতীয় সূত্রটা কি বলছে। সূত্রটাই বলছে যে আমাদের যেই বল বা ক্রিয়া, প্রতিটা ক্রিয়ার একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ এখানে আমি প্রথম বস্তু দ্বিতীয় বস্তুকে আকর্ষণ করতেছি, আবার দ্বিতীয় বস্তু প্রথম বস্তুকে আকর্ষণ করতেছে। এটা বলতেছি যে এই প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুকে আকর্ষণ করতেছে, সেই আকর্ষণ বলটাকে আমি কি বলতেছি, এফ অন টু ডিউ টু ওয়ান। তাহলে এটা কিভাবে বললাম, এফ অন টু ডিউ টু ওয়ান, মানে দুইয়ের উপর এক কর্তৃক প্রযুক্ত বল। আর উপরে একটা তীর চিহ্ন কেন দিলাম, কারণ এটা একটা ভেক্টর, একটা দিক আছে, বলের একটা দিক আছে। তেমনই ভাবে দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর উপর একটা বল প্রয়োগ করতেছে, সেই বলটাকে আমি কি বলবো, সেই বলটাকে বলবো এফ অন ওয়ান ডিউ টু টু, এফ ওয়ান টু। আচ্ছা, তাহলে এই দুইটা বল কি হবে, এই দুইটা বল হলো পরস্পর সমান হবে, কিন্তু দিক কি হবে, দিক বিপরীত। তার জন্য আমরা সামনে একটা কি দিলাম, সামনে একটা মাইনাস সাইন দিলাম। আচ্ছা, তাহলে আমরা এই রিলেটেড একটু অঙ্ক দেখি। সেই অঙ্কটা কি, একটা অঙ্ক আমি সেট আপ করি, যে সেই অঙ্কটা আমরা আপাতত ওর এই তৃতীয় কন্ডিশনের উপর ফোকাস করে করি। আচ্ছা, আমি ধরলাম আমার এখানে একটা বস্তু আছে আর এখানে আরেকটা বস্তু আছে। এটার দৈর্ঘ্য হচ্ছে আমার এল আর এটার দৈর্ঘ্য হচ্ছে 2l, এবং ধরি যে তাদের ভরকেন্দ্র থেকে ভরকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব এটা দেওয়া আছে হলো l/2। আচ্ছা, তাহলে প্রথম বস্তুর ভরকেন্দ্র কোথায় অবস্থিত হবে, প্রথম বস্তুর ভরকেন্দ্র অবস্থিত হবে এখান থেকে, মাটি থেকে l/2 উচ্চতায়। আর দ্বিতীয় বস্তুর ভরকেন্দ্র অবস্থিত হবে এখান থেকে l উচ্চতায়। আচ্ছা, তাহলে ভরকেন্দ্র থেকে ভরকেন্দ্রের দূরত্ব নিতে হবে, অর্থাৎ আমার এই দূরত্বটা কাউন্ট করতে হবে। এখন তো এই দূরত্ব নিয়ে আমি কাজ করতে পারবো না, তাহলে এই দূরত্বটা কাউন্ট করার জন্য আমরা কিভাবে করতে পারি, সেটা হচ্ছে আমরা দেখি যে এইখান থেকে এই পর্যন্ত একটা কানেক্ট করে আমরা একটা সমকোণী ত্রিভুজ কাউন্ট করতে পারি না। এই সমকোণী ত্রিভুজটাকে যদি আমরা দেখি, তাহলে সমকোণী ত্রিভুজের এই বাহুটা কতখানি হবে। এখন দেখো, এটা এইখান থেকে ছিল, এটুকু হলো ছিল l/2 উচ্চতায়, তাহলে এখানে এটুকু আবার কত হবে, l/2 হবে, আর এইখান থেকে এটুকু তো l/2। আচ্ছা, তাহলে এই দুইটা বাহু কি আসলো, সমান সমান আসলো। ত্রিভুজটাকে যদি আমরা বাইরে আঁকি, তাহলে কিভাবে আঁকতে পারি, এইভাবে আঁকতে পারি। আচ্ছা, তাহলে এই ত্রিভুজের কি কি আছে, এই ত্রিভুজের আমার জানা আছে হলো এই l/2, এই l/2, আর এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা সহজেই বের করতে পারবো পিথাগোরাস উপপাদ্য দিয়ে। এটাকে যদি r হিসেবে কাউন্ট করি, তাহলে rটা কত হচ্ছে, rটা হচ্ছে √l/2 হোল স্কোয়ার প্লাস l/2 হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে কি আসে, √l²/4 প্লাস l²/4। এখান থেকে আমরা বলতে পারি 2l²/4 তার রুট, তাহলে l²/2 তার রুট, আর নিচে আসে কি l/√2। আচ্ছা, তাহলে এটা হলো ওদের ভরকেন্দ্র থেকে ভরকেন্দ্রের দূরত্ব পাইলাম। তাহলে এখন যদি বলে যে ওদের যে আকর্ষণ বল এফ, গ্র্যাভিটেশনাল যে ফোর্সটা কাজ করতেছে সেটা কত, সেটা তাহলে সহজেই বলতে পারবো g ইন্টু m ইন্টু 2m, কারণ দ্বিতীয় বস্তুটার ভর 2m বলছিলাম, এখানে m হলো প্রথম বস্তুর ভর। আর এখানে যেই দূরত্বটা আসতেছে, দূরত্বটা কত আসলো, ভরকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব আসলো l/√2 এইটার হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে কি লেখা যায়, g2gm²/l²/2, তাহলে ডিরেক্ট আসলো যে 4gm²/l²। এটাই তাহলে কি, এটাই হচ্ছে আমাদের ওই বস্তু দুইটার ভিতর আকর্ষণ বল। এটার একক তাহলে নিউটন হবে, যেহেতু আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে কাজ করছি। এখানে যদি সবকিছু এসআই এককে বসাই, তাহলে আমি পাবো কি, এখানে আমি নিউটন এককে ওদের মধ্যবর্তী বলটা কাউন্ট করতে পারবো। আচ্ছা, এখানে তাহলে তো ওই দুইটা বস্তুর ভিতর আমরা বল কাউন্ট করে ফেললাম। এখন আমরা আরেকটা একটু জিনিস দেখি। এখন এখানে এটা ছিল প্রথম বস্তু, এটা ছিল দ্বিতীয় বস্তু। এখন আমি ওদের উপর লম্ব প্রতিক্রিয়া বল, অর্থাৎ মাটিও তো ওদের উপর একটা বল দিতেছে। এটা যদি মাটি হয়, এই মাটিও তো ওদের উপর কি করতেছে, একটা উপরের দিকে বল দিতেছে। এই বলটা একটু কাউন্ট করে দেখি, এটা একটা মজার জিনিস পাবো। আচ্ছা, তাহলে আমি প্রথম বস্তুর উপর আমি যে বলগুলি পাইছি, সেই বলগুলি দেখছি কি, যে আমার এই বলটা কাজ করতেছে কি, এক ভরকেন্দ্র থেকে আরেক ভরকেন্দ্র বরাবর। তাহলে এটা যদি ওর ভরকেন্দ্র হয়, এই দুইটা ভরকেন্দ্রের মধ্যবর্তী বলই তো আমি হিসাব করছি, যে ভরকেন্দ্র বরাবর যে বলটা কাজ করতেছে সেই বলটা হচ্ছে আমার ওই FG এর মান, যেটা বের করলাম। আচ্ছা, তাহলে নর্মাল রিয়াকশন কি হবে, নর্মাল রিয়াকশন বলতে কি বুঝাইতেছে, যে আমার ও তো মাটিকে ঠেলা দিচ্ছে, মাটিও তো তাহলে উপরের দিকে একটা ঠেলা দিতেছে, সেটা হলো ওর নর্মাল রিয়াকশন। তাহলে সেই নর্মাল রিয়াকশনটা আমরা একটু বের করি। তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে আমি কি কি পাই, প্রথম বস্তুর ক্ষেত্রে দেখতেছি কি, যে প্রথম বস্তুর উপর আমার এই বরাবর একটা বল কাজ করতেছে, সেটা হলো কি FG। এখন এই বস্তুর ভর যেহেতু আছে, তার মানে বস্তুর ভরের জন্য ওজন খাড়া নিচের দিকে কাজ করবে, সেটা আমরা জানি যে mg নিচের দিকে কাজ করতেছে। তাহলে নর্মাল রিয়াকশন এইটা কত হবে। আচ্ছা, তাহলে আমাদের কি হয়, আমার বস্তুটাকে উপরে নিচে কখনো উঠানামা করতেছে না, উঠানামা তো করতেছে না, মানে ওর তো এই দিকে বা এই দিকে কোনো সরণ নাই। তাহলে উপরের দিকে যে বলগুলি আছে, সেই বলগুলি আর নিচের দিকে যে বলটা আছে, সেই বলগুলি মিলে একটা সাম্যাবস্থা সৃষ্টি করছে বা ইকুইলিব্রিয়াম সৃষ্টি করছে। এখন তাহলে ওইটাকে আমরা কিভাবে পাই,
এখানে এই বলটা এখানে এই কোণটা কত হবে? এই কোণটা হবে 45 ডিগ্রি। এখন এটা 45 ডিগ্রি তাহলে কিভাবে পাইলাম? 45 ডিগ্রি পাইলাম কারণ হচ্ছে আমাদের এখানে এই যে এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু দুইটা সমান ছিল, তার জন্য এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। আচ্ছা, এখন এই তাহলে 45 ডিগ্রিটা পাই গেছি। তাহলে এখন আমরা দেখি যে এই বলের লম্ব উপাংশ বা এই বরাবর উপাংশ কত আর এই বরাবর উপাংশ কত। আমাদের শুধু আপাতত লম্ব উপাংশটা নিয়ে কাজ করলে হইতেছে, কারণ আমরা নর্মাল রিঅ্যাকশন বের করতেছি। আচ্ছা, তাহলে উপরের দিকে কি পাইতেছি? এন বা নর্মাল রিঅ্যাকশন প্লাস, আচ্ছা এটা N1 নাম দিই যেহেতু প্রথম বস্তুর উপর, তাহলে N1 প্লাস এফ জি সাইন 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু mg। অর্থাৎ এটা কিভাবে লিখলাম? এটা লিখলাম হলো যে এটা হয়ে এই টোটাল বলটুকু হলো কাজ করছে উপরের দিকে, আর এখানে নিচে দিকে কাজ করতেছে শুধুমাত্র ওর ভরের কারণে যে বলটা পাইতেছি বা ওজনের কারণে যে বলটা পাইতেছি সেই বলটা। আচ্ছা, সেখান থেকে আমার বের করতে হবে কি N1 এর মান। তাহলে N1 ইকুয়াল টু কত আসতেছে? N1 ইজ ইকুয়াল টু আসতেছে হলো N1 ইজ ইকুয়াল টু mg মাইনাস fg সাইন 45 ডিগ্রি। তাহলে fg এর মান আমরা কত বের করে আসলাম? mg মাইনাস জি 2g, আচ্ছা সরি 2g না, এটা হচ্ছে 4g, এখানে কত ছিল 4g m স্কোয়ার ডিভাইডেড বাই এল স্কোয়ার। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে ওর প্রথম বস্তুর উপর নর্মাল রিঅ্যাকশন। এখন আমরা দেখি যে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে তাহলে নর্মাল রিঅ্যাকশনটা কত আসতেছে। এখন দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কি হবে? দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আমি দেখবো যে বলটা হলো নিচের দিকে কাজ করতেছে। কোন বলটা? এই যে ওর বরাবর যে বলটা কাজ করতেছিল, এখন এটা নিচের দিকে কাজ করতেছে কারণ ও একটু লম্বা ছিল। তাহলে এই এফজি কাজ করতেছে নিচের দিক বরাবর, আর ওর নর্মাল রিঅ্যাকশন তো উপরের দিকে থাকবে, এটাকে আমি N2 নাম দিলাম, আর নিচের দিকে থাকবে হলো আমার ওর যেই এমজি যে বলটা পাবো, অর্থাৎ ওর ক্ষেত্রে 2mg। আচ্ছা, তাহলে এখানে এই কোণটাও কিন্তু 45 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখন আমরা কি করতে পারি? N2 ইজ ইকুয়াল টু আমার কি আসতেছে 2mg প্লাস fg cos 45 ডিগ্রি। তাহলে এখান থেকে কি বলা যায়? 2mg প্লাস fgর মান আমি কত পাইলাম? 4g m স্কোয়ার ডিভাইডেড বাই এল স্কোয়ার, আর cos 45 এর মান কত? 1/√2। আচ্ছা সরি, এখানে একটা 1/√2 গুণ হয়তো, এখানে 1/√2 গুণ আকারে থাকবে। আচ্ছা, কারণ সাইন 45 এর মান কত? 1/√2, আর cos 45 এর মান 1/√2। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর উপর নর্মাল রিঅ্যাকশন। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়, এই পর্যন্তই। আর এর পরবর্তী অঙ্ক আমরা পরের ক্লাসে দেখব।